16 আগস্ট 1946 সকাল থেকেই একটা খুচখাচ অশান্তি শুরু হয়েছিল কলকাতা জুড়ে। কারণ তার আগে মুম্বাইতে প্রেস কনফারেন্স করে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিল যে 16 আগস্ট হবে সাধারণ হরতাল বা ডাইরেক্ট অ্যাকশন। সকাল 10টার আগেই লালবাজারের পুলিশ সদর দপ্তর জানিয়েছিল যে শহর জুড়ে ধীরে ধীরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, দোকানপাট বন্ধ করতে বাধ্য করা হচ্ছে এবং পাথর ও ইটপাটকেল ছোড়াছুড়ি ছুরিকাঘাতের খবর পাওয়া গিয়েছে। এই ঘটনাগুলো প্রধানত রাজাবাজার, কলাবাগান, কলেজ স্ট্রিট বা হ্যারিসন রোড, যা বর্তমানে এমজি রোড অর্থাৎ মহাত্মা গান্ধী রোড, কলুটলা এবং বড় বাজারের মতন শহরের উত্তর মধ্য অংশগুলোতে কেন্দ্রীভূত ছিল। এর মধ্যে বেশ কিছু এলাকা 1910 সালের ডিসেম্বরেও দাঙ্গায় কেঁপে উঠেছিল। এসব অঞ্চলে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং উচ্চতর এবং শক্তিশালী অর্থনৈতিক অবস্থানেও ছিল। সমস্যাটি সাম্প্রদায়িক চরিত্র ধারণ করছিল, যা সর্বত্র বজায় রাখা হয়েছিল। ঠিক সেদিনকে দুপুরবেলা অক্ট্রেলেনি মনুমেন্ট বা বর্তমানে আমাদের যে স্প্ল্যানেডের শহীদ মিনার, সেই শহীদ মিনারের ময়দানে মুসলিম লীগ এবং সিপিআইএম এর যৌথ সমাবেশ শুরু হয়। মুসলিম লীগ এবং সিপিআইএম কোট আনকোট যৌথ সমাবেশ শুরু হয়, কারণ সিপিআইএম তখন থেকেই কংগ্রেস বিরোধী একটি দল। তাহলে সেই সিপিআইএম বর্তমানে কংগ্রেসের সাথে জোট বাঁধে কোন অ্যাঙ্গেল থেকে, আমি তো এটাই ভেবে পাই না। যাই হোক, হোয়াট এভার, শহীদ মিনারের ময়দানে মুসলিম লীগ এবং সিপিআইএম এর যৌথ সমাবেশ শুরু হয়। সমাবেশটি সে সময় বাংলার সর্ববৃহৎ মুসলিম সমাবেশ হিসেবে বিবেচনা করা হয়। দুপুর 2টোর দিকে সমাবেশ শুরু হয়। যদিও সেদিন দুপুরের নামাজের পর থেকেই কলকাতার সব জায়গা থেকে মুসলমানদের মিছিল জড়ো হতে শুরু করেছিল। অংশগ্রহণকারীদের একটি বিশাল অংশ লোহার রড ও লাঠি অর্থাৎ বাঁশের লাঠি দিয়ে সজ্জিত ছিল বলে জানা যায়। একজন কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তার প্রতিবেদনের তথ্য অনুযায়ী 30,000 জন বা কলকাতা পুলিশের বিশেষ শাখার পরিদর্শকের তথ্য অনুযায়ী 5 লক্ষ জন সমাবেশে উপস্থিত ছিল বলে অনুমান করা হয়েছিল। পরবর্তী অর্থাৎ 5 লক্ষ জনের পরিসংখ্যানটি অসম্ভব বেশি ছিল এবং স্টার অফ ইন্ডিয়ার প্রতিবেদক এই সংখ্যাকে প্রায় 1 লক্ষ বলে উল্লেখ করেছিল। প্রধান বক্তা হিসেবে খাজা নজিমউদ্দিন, মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ছিলেন। খাজা নজিমউদ্দিন তার বক্তৃতায় প্রাথমিকভাবে শান্তিপূর্ণতা এবং সংযমের কথা বললেও পরবর্তীকালে প্রভাব বিনষ্ট করেন এবং তিনি উত্তেজনা ছড়িয়ে দেন এই বলে যে সকাল 11টা অবধি, মানে সেদিনকে সকাল 11টা অবধি আহত সমস্ত ব্যক্তি নাকি মুসলমান এবং মুসলিম সম্প্রদায় শুধুমাত্র আত্মরক্ষা কলকাতার বুকে সেদিন সকালবেলার দিকে প্রতিশোধ নিয়েছিল কিছু কিছু। কলকাতা পুলিশের বিশেষ শাখা সভায় একজন মাত্র শর্ট হ্যান্ড সাংবাদিক প্রেরণ করেছিল। ফলস্বরূপ সেদিন সোহরাওয়ার্দী অর্থাৎ মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী, যিনি নিজেকে অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী বলে বক্তব্য রাখতেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুদেব, তিনি কি বলেছিলেন তৎকালীন শর্ট হ্যান্ড সাংবাদিকের কিন্তু কোনো প্রতিলিপি উপলব্ধ করতে পারেনি, কারণ তিনি লিপিবদ্ধ করতে দেয়নি। তবে সামরিক কর্তৃপক্ষ দ্বারা নিযুক্ত কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা এবং প্রতিবেদক ফ্রেডরিক বারোজ একটি বিবৃতিতে একমত হয়েছিলেন যে কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনো খবর দেওয়া হয়নি। প্রথম জনের বক্তব্য অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রী লক্ষ্য রেখেছিলেন যাতে কোনো পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ না করে, অর্থাৎ সোহরাওয়ার্দী এইটা লক্ষ্য রেখেছিলেন, যেটা শর্ট হ্যান্ড সাংবাদিক বলছেন যে সোহরাওয়ার্দী এটা লক্ষ্য রেখেছিলেন যে কোনোভাবে কোনো পুলিশ বা লালবাজার যেন এর মধ্যে হস্তক্ষেপ না করে, শহরে যা হচ্ছে হতে দিন। এবার অনেক সোর্স থেকে এটা আমরা শুনতে পাই যে সোহরাওয়ার্দী নাকি মঞ্চে দাঁড়িয়ে এটা বলেছিল যে, এবং যে জ্যোতি বসু বলেছিল যে লড়কে লেঙ্গে পাকিস্তান, সেটা জ্যোতি বসুর আলাদা বক্তব্য ছিল। কিন্তু সোহরাওয়ার্দী অ্যাজ এ মুখ্যমন্ত্রী বা নিজেকে ডিক্লেয়ার করা অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী হিসেবে তিনি মুসলিমদের বা ওখানে উপস্থিত জনসমাগমকে বলেছিল যে তোদেরকে আমি 24 ঘন্টা সময় দিলাম, তোদের যা ইচ্ছা তোরা তাই কর কলকাতার বুকে।
পুলিশ বা মিলিটারি তোদেরকে বাধা দেবে না, এর গ্যারান্টি আমি দিলাম। এটা শোনা যায়, কিন্তু তার কোনো লিখিত প্রতিবেদন নেই, ডকুমেন্টেশন নেই, কারণ ডকুমেন্টেশন রাখতে দেয়নি সোহরাওয়ার্দী। কিন্তু যেটুকুনি আমরা এই শর্ট হ্যান্ড সাংবাদিকের কাছ থেকে এবং ফ্রেডরিক বারোজের বিবৃতিতে, অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা ফ্রেডরিক বারোজের বিবৃতিতে যেটুকুনি জানতে পারি, লক্ষ্য রেখেছিলেন যাতে কোনো পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ না করে, মানে সোহরাওয়ার্দী লক্ষ্য রেখেছিলেন যাতে কোনো পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ না করে। ফ্রেডরিক বারোজের মতে তিনি সামরিক বাহিনী এবং পুলিশকে আটকাতে সক্ষম হয়েছিলেন, যদিও পুলিশের নীরব থাকার জন্য কোনো সুনির্দিষ্ট আদেশ দেওয়া হয়নি। সুতরাং হুসেইন শহীদ সোহরাওয়ার্দী সমাবেশে যাই বলুন, উপস্থিত থাকা অশিক্ষিত দর্শকদের কাছে সেটা বিশৃঙ্খলতা সৃষ্টির উন্মুক্ত আমন্ত্রণ বলে মনে হয়েছিল। প্রকৃতপক্ষে শ্রোতাদের অনেকেই সমাবেশ শেষ হবার পর ফেরার সময় হিন্দুদের ওপর আক্রমণ এবং হিন্দুদের দোকানে লুট করা শুরু করেছিল বলে জানা যায়। পরবর্তীকালে কলকাতায় হ্যারিসন রোডে ইট পাটকেল সহ সশস্ত্র কট্টরপন্থী মুসলিম গুন্ডাদের বহনকারী লরি বা ট্রাক আসার খবর পাওয়া গিয়েছিল এবং হিন্দু মালিকানাধীন দোকানে আক্রমণ করেছিল। শহরের যেসব জায়গায় দাঙ্গা লাগে সেখানে সন্ধ্যে 6টার সময় কারফিউ জারি করা হয়েছিল। এই সকল অঞ্চল এবং প্রধান রাস্তাগুলো সুরক্ষিত রাখার জন্য রাত 8টায় পুলিশি নজরদারিও শুরু হয়, যার ফলে বস্তি এবং অন্যান্য অনুন্নত অঞ্চল সমূহকে পুলিশ মুক্ত করা হয়েছিল। কট্টরপন্থী মুসলিম গুন্ডা এলিয়ান মিস্ত্রি সহ গার্ডেন রিচ টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সৈয়দ আবদুল্লাহ ফারুকি, ভালো করে নামগুলো শুনুন, কট্টরপন্থী মুসলিম গুন্ডা এলিয়ান মিস্ত্রি সহ গার্ডেন রিচ টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সৈয়দ আবদুল্লাহ ফারুকি 17ই আগস্ট এবং মেট্রো অ্যাব্রুজের লিচু বাগান এলাকার কসোরাম কটন মিলসের মিল প্রাঙ্গণে একটি বিশাল সশস্ত্র জনতার নেতৃত্ব দিয়েছিলেন। মিল শ্রমিকরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ওড়িয়া ছিল, তারা মিল চত্বরেই থাকত। 4 জন জীবিত ব্যক্তি 25শে আগস্ট সৈয়দ আবদুল্লাহ ফারুকির বিরুদ্ধে মেট্রো অ্যাব্রুজ থানায় অভিযোগ দায়ের করেছিল। ওড়িশা সরকারের একজন মন্ত্রী বিশ্বনাথ দাস কসোরাম কটন মিলসের ওড়িয়া শ্রমিকদের হত্যা তদন্ত করতে লিচু বাগান পরিদর্শন করেছিলেন। কিছু সূত্র অনুমান করে যে মৃতের সংখ্যা 10,000 বা তার বেশি ছিল। অনেক লেখক দাবি করেন যে হিন্দুরা প্রাথমিক ভুক্তভোগী ছিল। সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড 17ই আগস্ট দিনের বেলায় ঘটেছিল। শেষ বিকেলের মধ্যে সৈন্যরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সামরিক বাহিনী রাতারাতি তার দখল প্রসারিত করেছে। সেই সময় সাময়িক নিয়ন্ত্রণের বাইরে থাকা বস্তি এবং অন্যান্য অঞ্চলে আইন শৃঙ্খলা অবনতি এবং দাঙ্গা প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকে। বাস ও ট্যাক্সি ভর্তি শিখ এবং হিন্দুরা 18ই আগস্ট সকাল থেকে তরোয়াল, লোহার রড এবং আগ্নেয়াস্ত্র সহযোগে প্রতিরোধ আক্রমণ শুরু করেছিল। এই সাম্প্রদায়িক সংঘাত প্রায় 1 সপ্তাহ অব্যাহত ছিল। অবশেষে 21শে আগস্ট বাংলাকে ভাইসরয়ের শাসনের অধীনে রাখা হয়েছিল। ব্রিটিশ সৈন্যদের 5টি ব্যাটালিয়ন, ভারতীয় এবং গোর্খাদের দ্বারা সমর্থিত 4টি ব্যাটালিয়ন শহরে মোতায়েন করা হয়েছিল। পর্যাপ্ত সংখ্যক সৈন্য থাকা সত্ত্বেও কেন সৈন্যদের আরও আগে ডাকা হয়নি সেই বিষয়ে লর্ড ওয়াভেল পরবর্তীকালে অভিযোগ করেন। দাঙ্গা 22শে আগস্ট হ্রাস পেয়েছিল কলকাতা থেকে। এই ভয়াবহ হত্যাকাণ্ডের সময় বহু মানুষ কলকাতা ত্যাগ করে পালিয়ে যেতে থাকে। বেশ কয়েকদিন ধরে অগণিত মানুষের ঢেউ হাওড়া ব্রিজ দিয়ে স্টেশন অভিমুখে যেতে থাকে। তাদের অনেকেই কলকাতার বাইরের অঞ্চলে ছড়িয়ে পড়ে হিংস্রতা থেকে বাঁচতে পারেননি। লর্ড ওয়াভেল 1946 খ্রিস্টাব্দে 27শে আগস্ট সাক্ষাৎকারে দাবি করেন যে মহাত্মা গান্ধী তাকে বলেছিলেন, ভারত যদি রক্তপাত চায় তবে সে তা গ্রহণ করতে পারে, যদি রক্তপাতের প্রয়োজন হয় তা অহিংসা সত্ত্বেও ঘটবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করার জন্য কলকাতার হোম পোর্টফোলিওর দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দীর সমালোচনা করা হয়েছিল। বাংলার ব্রিটিশ গভর্নর স্যার ফ্রেডরিক জন বারুজো পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনার জন্য সমালোচিত হতে হয়েছিল তাকেও। মুখ্যমন্ত্রী লালবাজার পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমে তার সমর্থকদের নিয়ে প্রচুর সময় ব্যয় করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কোনো রকম নির্দেশ দেননি। রাজ্যপালের থেকে কোনো সরাসরি আদেশ না থাকায় মুখ্যমন্ত্রীর কন্ট্রোল রুম যেতে কোনো বাধা ছিল না এবং মুখ্যমন্ত্রীর ওপর অধিক ভরসা থাকায় গভর্নর ফ্রেডরিক বারোজে জাতীয় আদেশ দিতে প্রস্তুত ছিলেন না। বিশিষ্ট মুসলিম লীগ নেতারা অভিযান পরিচালনার জন্য পুলিশ কন্ট্রোল রুমগুলিতে প্রচুর সময় ব্যয় করেছিল এবং সেক্ষেত্রে সোহরাওয়ার্দীর পুলিশি দায়িত্বে বাধা দেওয়ার উল্লেখ পাওয়া যায়। ব্রিটিশ এবং কংগ্রেস উভয়ই জিন্নাকে এই ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করেছিল এবং এই ধরনের মুসলিম জাতীয়তাবাদী মনোভাব জাগ্রত করার জন্য মুসলিম লীগকে দায়ী করা হয়েছিল।
প্রত্যক্ষ সংগ্রাম দিবসের এই দাঙ্গার সঠিক কারণ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু হিন্দু সংবাদ মাধ্যম সোহরাওয়ার্দী সরকার এবং মুসলিম লীগকে দোষ দিয়েছিল। তাদের মতে মুসলিম লীগের সদস্য এবং এদের অনুমোদিত স্বেচ্ছাসেবক বাহিনী প্রত্যক্ষ সংগ্রামের ঘোষণা কার্যকর করার জন্য মুসলিম জনগণকে উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হয়েছিল এবং তাদের স্বাধীন পাকিস্তানের দাবি সমর্থন করার জন্য সমস্ত ব্যবসায় স্থগিত করতে বলা হয়েছিল। এবং এই সহিংসতার পেছনে কংগ্রেস পার্টিও ছিল। এটা আবার মুসলিমদের অ্যাঙ্গেল, মুসলিমদের দৃষ্টিভঙ্গি। তারা এটা প্রচার করেছিল যে মুসলিম লীগ, যে এই সহিংসতার পেছনে কংগ্রেস ছিল এবং মুসলিম লীগের সমর্থকদের মতে বাংলায় ভঙ্গুর মুসলিম লীগ সরকারকে দুর্বল করার প্রয়াসে এই দাঙ্গার পেছনে কংগ্রেস পার্টি ছিল। ঐতিহাসিক জয়া চ্যাটার্জি দাঙ্গা রোধ করতে ব্যর্থ হওয়া এবং পুলিশ বাহিনীকে নীরব থাকতে বলার জন্য সোহরাওয়ার্দীকে বিশেষভাবে দায়ী করেছিলেন। পাশাপাশি তিনি উল্লেখ করেছিলেন যে হিন্দু নেতারাও দোষী ছিলেন। মহাত্মা গান্ধী এবং জওয়াহরলাল নেহেরু সহ ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যরা দাঙ্গার বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে শোক প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে দাঙ্গার ফলে হিন্দু, শিখ এবং মুসলমানদের মধ্যে আরও দাঙ্গা এবং অসম্প্রীতি বৃদ্ধি পেয়েছিল। প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা কলকাতা দাঙ্গা সেই বছরে পরবর্তীকালে আরও এফেক্ট ফেলেছিল। নোয়াখালী দাঙ্গা বিহার এবং পাঞ্জাবের মুসলিম এবং হিন্দু শিখদের মধ্যে বেশ কয়েকটি দাঙ্গার সূত্রপাত করেছিল। ফলে 21শে আগস্ট অর্থাৎ 16ই আগস্ট থেকে 22শে আগস্ট পর্যন্ত দাঙ্গা চলেছিল। সেদিন কিন্তু সেন্ট্রাল থেকে অর্থাৎ কেন্দ্র থেকেও কোনো কংগ্রেসের লিডার সেরকমভাবে ছুটে আসেনি। যা প্রতিহত করেছিল কলকাতার বাঙালি হিন্দুরা এবং বিহারি হিন্দুরা প্রতিহত করেছিল। সেই কাহিনী নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।